আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার এই লেকচারে আমরা শিখব অসদৃশ আবৃত ভগ্নাংশ কি এবং সদৃশ আবৃত ভগ্নাংশ কি এবং অসদৃশ আবৃত ভগ্নাংশকে কিভাবে আমরা সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো চলো আমরা দেখে নিই অসদৃশ এবং সদৃশ আবৃত ভগ্নাংশগুলো দেখতে কেমন। মোট সাপোজ 2.235, এখানে এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, আরো একটা ভগ্নাংশ দেওয়া আছে, ধরো সাপোজ দেওয়া আছে 1 2 পয়েন্ট, আমি ধরো সাপোজ এটাকে সহজ লিখি, আমি ধরো 3.2519, এটা ধরো আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ। তো দেখো এই দুইটা ভগ্নাংশ যদি দেখি আমরা, এইটার সদৃশ নয়, এটার সদৃশ নয়। কিভাবে সদৃশ নয় আমরা জানলাম, সেটা হচ্ছে দেখো এইটার মেন ফ্যাক্টরটা হচ্ছে কি পয়েন্টের পরের জিনিসগুলোকে নিয়ে কাজ করা, পয়েন্টের আগে কি আছে না আছে সেগুলো নিয়ে কোনো কাজ আমাদের নাই। তো প্রথমে দেখো এইটার যদি আমরা খেয়াল করি, এখানে যদি দেখি পয়েন্টের পরে দশমিকের পরে এখানে দুইটা অনাবৃত অংশ আছে, দুইটা অঙ্ক আছে যেটা অনাবৃত এবং একটা হচ্ছে আবৃত, বা আমরা কি এটা পৌনঃপুনিক বলতে পারি। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু দুইটা অনাবৃত, কিন্তু এখানে দেখো একটা অনাবৃত দুইটা আবৃত, এইটার এটা কিন্তু সেম না। কিন্তু যদি আমরা আরো একটা ভগ্নাংশ লিখি, ধরো সাপোজ লিখলাম হচ্ছে 0.739, এখানে এর মাথায় পৌনঃপুনিক আর এর মাথায় পৌনঃপুনিক দিলাম, তাহলে দেখো এইটার এবং এইটার দিকে তাকাই, এটার দিকে তাকালে দেখবো দশমিকের পরে একটা অনাবৃত দুইটা আবৃত, এখানে দেখো দশমিকের পরে একটা অনাবৃত দুইটা আবৃত, অর্থাৎ এইটা এবং এইটা এরা হচ্ছে পরস্পর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু এইটা এবং এইটা এরা হচ্ছে অসদৃশ। তাহলে দেখবো আমরা, আমাদের কাজ হচ্ছে কি যে অসদৃশ যেগুলো আছে সেগুলোকে কিভাবে সদৃশ করা যায়। তো আশা করি সদৃশ এবং অসদৃশের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখবো কিভাবে এই দুইটা ভগ্নাংশকে আমরা এখন সদৃশ করতে পারি। এটা তো সদৃশ করাই আছে, তাহলে এটাকে নিয়ে আমরা কাজ নেই। আমাদের কাজ হচ্ছে কি এই দুইটা ভগ্নাংশকে এমন ভাবে লিখবো যাতে করে এই ভগ্নাংশটা দেখতে যেমন, এই ভগ্নাংশ দেখতে ঠিক তেমনই হবে। তো এইটা করার জন্য আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আবৃত অংশ, একটা অনাবৃত অংশ। আমি প্রথমে নিলাম অনাবৃত অংশ এবং আরেকটা অংশ হচ্ছে আবৃত অংশ। তো একটা জিনিস খেয়াল রাখবো যে এখানে এইটাতে অনাবৃত অংশ আছে কয়টা, একটা দুইটা, অনাবৃত অঙ্ক আছে দুইটা, আর এখানে অনাবৃত আছে কয়টা, একটা। তাহলে সর্বোচ্চ কোন জায়গায় অনাবৃত বেশি আছে, এখানে দুইটা আছে, এখানে কয়টা, একটা আছে, তো সর্বোচ্চ আছে কি এইটা। তাহলে এইটাতে কয়টা আছে অনাবৃত, সর্বোচ্চ আছে কয়টা, দুইটা। অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, সর্বোচ্চটাকে চিন্তা করতে হবে আমাদের, ক্লিয়ার। তো অনাবৃত অংশ সর্বোচ্চ আছে কয়টা, দুইটা করে, দুইটা আছে, অর্থাৎ দুই, আমাদের এই জিনিসটা মনে রাখবো। এইবার দেখবো হচ্ছে আবৃত অংশ, আবৃত অংশ কয়টা আছে, এখানে একটা, এখানে আছে দুইটা। তাহলে আমরা কি করব, এইটাকেও লিখবো এক এবং কমা দিয়ে দুই লিখবো এবং এদের আমরা জাস্ট ছোট্ট করে লসাগুটা বের করে ফেলবো। দেখো লসাগু করলে কোনো কিছু দিয়ে যায় না, এক দিয়ে যায়, অর্থাৎ এক দুই, দুই একে দুই, তার মানে আবৃত অংশ হবেও কত, দুই। তারপরে দেখো আমি কি করলাম, যে আমরা যে সদৃশ করব সেই সদৃশ ভগ্নাংশের দেখতে কেমন হবে, সেই ভগ্নাংশের দেখতে অনাবৃত অংশ হবে দুইটা এবং আবৃত অংশ হবে দুইটা। তো এখন কিভাবে করছি সেটা আশা করি বোঝা যাচ্ছে, যে কিভাবে করবো আমরা অনাবৃত অঙ্কগুলো দেখবো, যে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক আছে কোনটাতে, এটাতে আছে কয়টা আছে, দুইটা, অর্থাৎ দুইটাই হবে আমাদের ওই লাস্ট যেটা করব সেটা। এবার দেখো আবৃত অংশ আছে, দেখো এটাতে একটা, এটাতে দুইটাতে, এক আর দুই লসাগু, আবৃত অংশের ক্ষেত্রে লসাগু আর এর ক্ষেত্রে সর্বোচ্চটা। আচ্ছা, তো এইবার আমরা এই ভগ্নাংশটার ক্ষেত্রে এইভাবে সাজাবো যে অনাবৃত অঙ্ক থাকবে দুইটা এবং আবৃত অঙ্ক থাকবে দুইটা। তো দেখি আমরা, দেখো 2.235 এর মধ্যে পুনরিস্থিত। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি না যে 2.23555 এরকম চলতেছে, কারণ কি 5 এর মধ্যে পৌনঃপুনিক মানে 5 চলতেই আছে। তো দেখো আমাদের একটা জিনিস কিন্তু করা লাগবে, সেটা হচ্ছে কি অনাবৃত অংশ থাকা লাগবে দুইটা। তো অনাবৃত অংশ লিখলাম 2 3, এটাকে অনাবৃত করবো না, আবৃত হওয়া লাগবে কয়টা আমাদের, দুইটা। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি বলো যেখানে 5 এই সংখ্যাটা বারবার রিপিট করতেছে, কথা কি সত্য? কিন্তু তুমি যদি ওইটা না বলে তুমি বলো যে এই 55 এই সংখ্যাটা বারবার রিপিট করতেছে, দেখো তো 55 55 আবার কিন্তু সেই 55 55 করেই আসতেছে, অর্থাৎ এই কথাটাও কিন্তু ভুল না। তার মানে তুমি কিন্তু এইটাকে এইভাবে 55 দিয়ে তুমি এর মাথায় এবং এর মাথায় পৌনঃপুনিক দিলে কিন্তু হয়ে যাবে। তুমি দেখো এইটাকে ক্যালকুলেশন করলে যেই মানটা পাবা, এইটাকে ক্যালকুলেশন করলে ঠিক একই মান পাবা, অর্থাৎ এই লাইনটা কিন্তু কোনো ভুল নাই, একই লাইন। এখন আমরা আসি দ্বিতীয়টায়। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আমাদের এটা প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টায় আসি আমরা 3.51
9 এর মাথায় পৌনঃপুনিক ছিল। তো আমরা একটা কাজ করব 3.51919191919 এরকম চলতেই আছে, কারণ কি 9 এর মাথায় পৌনঃপুনিক ছিল, এই জন্য 19 বারবার চলতেছে। তো দেখো আমরা বলছিলাম যে আমরা যখন করব সেটাকে সদৃশ করার জন্য, তখন আমাদের কি অনাবৃত অংশ থাকবে দুইটা। তো অনাবৃত অঙ্ক দুইটা করার জন্য আমরা কি করতে পারি, 5 1 এটাকে অনাবৃত করব এবং আবৃত করব কয়টা, দুইটা। তা দুইটা করার জন্য এর পরবর্তীতে কি আছে দেখো তো, 9 1। তা আমি কি করলাম, 9 1 এর মাথায় আবৃত দিয়ে দিলাম, পৌনঃপুনিক দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে ভাই এইটা এবং এটা কি একই থাকলো কি না, অবশ্যই একই থাকলো। কিভাবে দেখো, তুমি বলছো যে এই 19 রিপিট করতেছে না, আলটিমেট এই যে 91 91 91 91 91 এই জিনিসগুলো বারবার রিপিট করতেছে, দেখো তো একই না। তুমি যদি এখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করতাম 5 1 এই যে 9 1, এই 9 1 এর পৌনঃপুনিক মানে 9 1 9 1 9 1 9 1 9 1 এরকম চলতেছে। দেখো এই লাইনটা আর এই লাইনটা কিন্তু বেসিক্যালি একই লাইন। দেখো এই 5 1 9 1 9 1 9, এই দেখো 1 9 1 9 1 9 এরকম চলতেই আছে। অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু সেম লাইন। অর্থাৎ আমরা কিন্তু এই যে লাইনটা দেখতেছি আমরা, এই যে ভগ্নাংশের যে লাইনটা, এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশটা কিন্তু আমাদের বেসিক্যালি একই ভগ্নাংশ। কিন্তু একই হওয়ার সাথে সাথে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে ভগ্নাংশটা ছিল এই ভগ্নাংশটা আর এখন এই ভগ্নাংশটা কিন্তু সদৃশ হয়ে গেছে। কিভাবে দেখো, আমরা সদৃশ হওয়ার কনসেপ্টটা কি ছিল, যে অনাবৃত এবং আবৃত অংশ সেম থাকবে। দেখো এখানে অনাবৃত আছে দুইটা, এইখানে অনাবৃত আছে কয়টা, দুইটা। আবৃত আছে কয়টা, দুইটা। আবৃত আছে কয়টা, দুইটা। অর্থাৎ এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ কিন্তু এরা পরস্পর সদৃশ আবৃত ভগ্নাংশ হয়ে গেছে। তো আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। ধরো সাপোজ এখানে ধরো যে দুইটা ছিল, আমরা যদি এরকম তিনটা ভগ্নাংশ দিয়ে যদি বলে, তাহলে আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা দেখি। ধরো আমাদের কাছে একটা এক্সাম্পল দেওয়া আছে 3 8 9 একটা ভগ্নাংশ এবং 2 1 2 1 7 8। আচ্ছা এটার মাথায়ও আছে আমাদের দেখছে, তো এরপরে এটা আছে 7 8 এর মাথায় 7 8 এবং আরো একটা ভগ্নাংশ আছে আমাদের 5.89 798 798 এইটুকু মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। তো আমাদের কাছে দেখো তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ। এখন দেখি আগে দেখি এরা সদৃশ কিনা, কারণ এরা সদৃশ না সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। কারণ দেখো এইটার পৌনঃপুনিক বাদে অঙ্ক কয়টা, একটাও না, কিন্তু পৌনঃপুনিক আছে দুইটা। এখানে দুইটা আছে, বাট এখানে কিন্তু পৌনঃপুনিকের আগে কয়টা আছে, আমাদের একটা আছে, কিন্তু এটাতে ছিল না। আবার দেখো এটাতে পৌনঃপুনিক কিন্তু তিনটা এবং আছে কয়টা, দুইটা। সো অর্থাৎ বলতে পারি এখানে এগুলো কিন্তু সদৃশ না, এই তিনটা কিন্তু সদৃশ না। তা তিনটাকে সদৃশ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, এর আগে যেগুলো করছি সেগুলোই করব। তো প্রথমে আসি যে অনাবৃত অংশে কয়টা করে হবে আমাদের। তো অনাবৃত অংশ দেখো, এখানে অনাবৃত অংশ কিন্তু এখানে নেই। এখানে অনাবৃত অংশ কতগুলো, 0। এখানে অনাবৃত অংশ আছে কয়টা, একটা। এখানে আছে কয়টা, দুইটা। তাহলে সর্বোচ্চ আছে কয়টা, দুইটা। অর্থাৎ এই সর্বোচ্চ আছে 2, অর্থাৎ অনাবৃত অংশ হবে 2। এবং আবৃত দেখো, এখানে যে আমরা আবৃত ক্যালকুলেট করি, এখানে আবৃত আছে আমাদের দুইটা, এখানে আবৃত আছে কয়টা, দুইটা। এবং এখানে যদি আবৃত দেখি আমরা, এখানে আবৃত আছে তিনটা। তখন আমাদের কিন্তু অবশ্যই এখানে যে কাজটা করতে হবে, 2 2 এবং 3 এদের লসাগু করতে হবে। তো লসাগু করলে এখানে 2 দিয়ে যায়, আমরা জানি 1, 1, 3, আর কিছু দিয়ে যায় না। অর্থাৎ এই 2 এবং 3 গুণ করলে 3 দুগুণে 6, অর্থাৎ আবৃত অংশ হবে 6টা এবং অনাবৃত অংশ হবে 2টা। আমরা খুব সহজে আগে ডিসাইড করে ফেলছি কয়টা আবৃত কয়টা অনাবৃত হবে সেটা। এখন আমরা এক্সাম্পল গুলো নিয়ে কাজ করব। তো প্রথমটাকে দেখি কিভাবে আমরা আবৃত করি, ওইভাবে 8 9। আমরা 8 9 মানে কি, 8 9 বারবার কিন্তু এরকম চলতেই থাকবে, আমরা জানি, কারণ 8 9 এর মাথায় পৌনঃপুনিক আছে। তো দেখো আমাদের শর্ত মতে কি, আমাদের যে অনাবৃত অঙ্ক হবে 2টা, তার মানে 3 পয়েন্ট অনাবৃত কয়টা নিব, এই 2টা, এবং আবৃত হবে কয়টা, 6টা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি বলতেছো যে একটু আগে বললাম যে 8 9 8 9 এই জিনিসটা রিপিট করতেছে। তখন আমি এটা না বলে আমি কি এটা বলতে পারি না যে এই 8 9 8 9 8 9 এই যে 2 4 6 8 8 9 8 9 8 9, এই দেখো আবারও এই 2 4 6 এই জিনিসটা বারবার রিপিট করতেছে, এই কথা বলা যায় না। কারণ দেখো তুমি যদি এরকম সারাদিন লিখতে থাকো, তা কি এরপরে কি 8 9 8 9 8 9 এরকম 6টা করে আসবে। অর্থাৎ আমি কিন্তু এই দুটাকে পৌনঃপুনিক বাদ দিয়ে চিন্তা করলাম, আর এটাকে কি করলাম, 8 9 8 9 8 9,
এই 6টা রিপিট করতেছে, অর্থাৎ কি এখান থেকে শুরু করে এখানে মাথায় পৌনঃপুনিক হয়ে গেছে। দেখো আমাদের 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেছে। এবার 2 নম্বরটা নিয়ে কাজ করি। 2 নম্বরটা হচ্ছে 2.178, এর মাথায় পৌনঃপুনিক এবং এর মাথায় পৌনঃপুনিক ছিল। এর মানে কি যে 7 8 বারবার রিপিট করতেছে, 7 8 7 8 7 8 7 8 7 8 7 8 এরকম চলতেছে। তো এর জন্য কি করব, 2 পয়েন্ট, দেখো পৌনঃপুনিক বাদে কয়টা লিখবো আমরা, 2টা, একসাথে লিখে দিলাম আমরা। দেখো একসাথে লেখার পরে আমরা যদি দেখি যে আমি যদি বলি এই 8 7 8 7 8 7, এই পুরো এই 6টা বারবার রিপিট করেছে। দেখো তো 8 7 8 7 8 7 না, দেখো 8 7 8 7 8 7 8 7 8 7 8 7 এরকম কিন্তু 8 7 এরকম ভাবে চলতেই থাকবে। তার আমি বলতে পারি কি এই যে 8 7 8 7 8 7 এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত বারবার রিপিট করতেছে। অর্থাৎ কিন্তু দেখো আমরা এই ভগ্নাংশটাকে কিন্তু এইভাবেও কিন্তু প্রকাশ করতে পারি। তো আমাদের 2 নম্বরটা কাজ শেষ। 3 নম্বরটা নিয়ে কাজ করব। 3 নম্বরটা হচ্ছে আমাদের 5.89798। তো এই 798 এর মাথায় পৌনঃপুনিকের অর্থ কি, এইটা বারবার রিপিট করব, 798 798 798 এরকম চলতেই আছে। এই এখন আমাদের কি, আমাদের অনাবৃত অঙ্ক হওয়া লাগবে 2টা, অর্থাৎ 2টা নিয়ে নিলাম, 8 9 এটাকে বাদ দিয়ে দিলাম। এইবার দেখি আমি যদি বলি এই 798 798, এই যে 798 798 এই অঙ্কটুকু বারবার রিপিট করতেছে, অবশ্যই রিপিট করতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি 798 798 এই অঙ্কটুকু বারবার রিপিট করতেছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখানে পৌনঃপুনিক। এখন তুমি যদি একটু খেয়াল করো, দেখো এই আমাদের 1 নম্বর যে দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ এবং 2 নম্বরটা এবং 3 নম্বরটা, দেখো এর অনাবৃত 2টা, এরও কিন্তু অনাবৃত 2টা এবং এরও কিন্তু অনাবৃত 2টা এবং এর আবৃত 6টা, এরও কিন্তু আবৃত 6টা, এরও কিন্তু আবৃত 6টা। তার মানে প্রত্যেকে কিন্তু এখন সদৃশ হয়ে গেছে। তো খুব সহজে আমরা এইভাবে কোন একটা আমাদের হচ্ছে অসদৃশ দশমিক ভগ্নাংশকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারবো। আশা করি তোমরা খুব সহজে এই জিনিসটা বুঝতে পারছো। এখন একটা জিনিস আমি এইখান থেকে শিখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে কি এই যে ভগ্নাংশগুলোর যোগ করতে বলে, কিভাবে যোগ অথবা বিয়োগ করতে পারি সেই জিনিসটা আমরা শিখে নিই। তো দেখো এখানে আমরা কিভাবে যোগ করব সেই জিনিসটা কিভাবে শিখতে পারি। তো যোগ করার ক্ষেত্রে আমাদের কিন্তু বলা থাকবে যে এইটা এইটা এবং এইটা, এই 3টা দশমিক ভগ্নাংশকে যোগ করো। তো যোগ করার ক্ষেত্রে আমাদের জন্য কঠিন হয়ে যাবে যদি এইভাবে যোগ করতে যাই, তাহলে অবশ্যই এটাকে সদৃশ করে নিতে হবে, অর্থাৎ এইটা এইটা এবং এইটা এরকম 3টা সদৃশ করে নিতে হবে। তো সদৃশ করা যখন হয়ে যাবে তখন আমরা এটাকে লিখবো 3.898989 এখান থেকে শুরু করে এখানে আবৃত। 2 নম্বরটা কি ছিল, 2.17878787 এখান থেকে শুরু করে এখানে মাথায় পৌনঃপুনিক। তো এরপরে 3 নম্বরটা দেখি আমরা 5.79798798 এখান থেকে শুরু করে এখানের মধ্যে পৌনঃপুনিক। তো একদম নর্মাল নিয়মে যেভাবে যোগ করি আমরা সেভাবে যোগ করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে কি, দেখো ভালো করে বুঝবা, এইখানে যদি বলতাম এর পরবর্তী সংখ্যাগুলো কত হবে, দেখো আমরা একটু খেয়াল করি যে এখানে এই যে 898989 আসছে, এরপরেও কি আমাদের 898989 আসতো, এরকম আসতো যে এখানে কি 898989 আসতো। আবার দেখো এখানে 878787, তার এখানে কি এর পরবর্তীতে কি তোমার এই যে 878787 এরকম আসতো। তো এবার এখানে যদি বলি আমরা, এখানে দেখো 798 তাহলে এখানে কি আবার 798 আসতো। তো এরকম ভাবে কিন্তু আসতো। তো এর অর্থ হচ্ছে এইটা যে আমরা এইগুলোর ক্ষেত্রে পৌনঃপুনিকের অর্থ কি বলতো, এই আবারও কি এই 898989 আসবে। তা আমরা 2টা করে সংখ্যা এক্সট্রা নিব, 8 9, এখানেও 2টা করে সংখ্যা এক্সট্রা নিব, এটা হচ্ছে কত 8 7। আচ্ছা এরপরে আবার কত আসবে বলতো, এই 7 9। এই কেন 2টা করে সংখ্যা এক্সট্রা নিলাম সেই জিনিসটা নিয়ে আমি পরে আলোচনা করব। মানে দেখো ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমি এই 2টা করে অঙ্ক নিলাম, যখন যোগ করব এই 2টা অঙ্ক যদি হাতে একও থাকে, সেই একটা যেন আমাদের এই আগেরটা যোগ হয়ে যায়, মানে আমাদের যোগটা যেন নির্ভুল হয়, এর জন্য কিন্তু আমরা এই জিনিসটা করেছি। তো দেখো কি হইতে পারে আমাদের, এখানে এই 9 আর 7 যোগ করলে হয় 16, 16 সাথে 9 যোগ করলে হয় 25, 25 এর 5 হাতে থাকে হচ্ছে আমাদের 2, 2 আর 7 যোগ করলে 9, 9 আর 8 যোগ করলে হয় 17, 17 আর 8 25, 25 এর 5 হাতে থাকে 1, ওই 1 আর 8 9, 9 9 18, 18 আর 7
25, 18 আর 7 কিন্তু হয় 25, 25-এর 5। এখন দেখো এখানে অ্যান্সারে কিন্তু পৌনঃপুনিক, এই পৌনঃপুনিকের লাইনে এসে কিন্তু যে অ্যান্সারটা পাবো সেটার মধ্যে কিন্তু পৌনঃপুনিক দিব। আর হাতে যে 2 ছিল সেই 2 এর সাথে আবার যোগ করি, 9 আর 2 11, 11-র সাথে 8 যোগ করলে হয় 19, 19 আর 8 যোগ করলে 27, 27-এর 7 হাতে থাকে যে 2, সেই 2 আর 7 9, 9 7 26, 16, 16-র সাথে আমরা যদি যোগ করি 9 তাহলে হচ্ছে 25, 25-এর 5 হাতে থাকে হচ্ছে 1, সে 1 2 10, 10 আর হচ্ছে 8 8 16, 26, 26-এর 6 হাতে থাকে 2, 11, 11 আর 7 যোগ করলে হয় 18, 18 আর 9 27, 27-এর 7 হাতে থাকে 2, এই 9, 9 আর 18, 9 9 আর 8 17, 17 আর 8 25, 25-এর 5। দেখো এই লাইনে পৌনঃপুনিক ছিল, এখানে একটা পৌনঃপুনিক দিয়ে দেবো এবং হাতে যে 2 ছিল সেই 2 গুলো কিন্তু সামনে দিব। তো 9 এর সাথে 2 যোগ করলে 11, 11 আর 7, 11 আর 7 যোগ করলে 18, 18 আর 9 27-এর 7 হাতে থাকে 2, সেই 2 এখানে 10, 10 আর 1 11, 11 আর 8 19, 19-এর 9 হাতে থাকে হচ্ছে 1, সেই একটা চলে আসবে এখানে দশমিকের জায়গায় দশমিক। তাহলে 1 আর 1 6, 5 6, 6 আর 2 8, 8 আর 3 11। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু লেখার সময় আর এক্সট্রা করে এই দুইটা জিনিসকে লেখার দরকার নেই, কারণ এইখান থেকে যা পাওয়ার সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আমাদের অ্যান্সার কত? 11.7997576579। এইটুকুই হচ্ছে কিন্তু আমাদের। তো দেখো আমরা কিন্তু এই যে 2টা 3টা ভগ্নাংশের এরকম যদি যোগ করতে বলে তাহলে কিন্তু খুব সহজে আমরা যোগ করে ফেলতে পারবো। তবে অবশ্যই অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এদেরকে আগে সদৃশে কনভার্ট করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই সদৃশে কনভার্ট করার পরে এই পৌনঃপুনিকের অর্থ এই জিনিস আবার রিপিট করবে, অর্থাৎ 2টা করে অঙ্ক মাস্ট বি আমরা নিব। এখানে 8 9 8 9 নিয়ে নিয়েছি, এখানে তো এরপরে আমাদের 8 7 আসতো, অর্থাৎ 8 7 কিন্তু এখানে নিয়েছি, 7 9 7 9 নিয়ে নিয়েছি। তারপরে যোগ করার পরে এইটুকুকে পরবর্তী আমরা ইগনোর করতে পারি, কিন্তু হাতে থাকা নাম্বারগুলো কিন্তু সামনের দিকে যোগ করতে করতে চলে আসবে। একদম সহজ হিসাব। বিয়োগের ক্ষেত্রে কি হবে, ধরো সাপোজ আমাদের যদি বলতো যে এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ তো দুইটাতে হয়। ধরো সাপোজ বললো যে এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে বিয়োগ করবা কোনটা? এইটা। তাহলে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তো এখন এটাকে সদৃশ্য কনভার্ট করলে কি আসতো? আমাদের এটা আসতো। তাহলে আমরা লিখে দিই এটা, এটা হচ্ছে 5.89798 এদের মাথায় ছিল আমাদের পৌনঃপুনিক। আর নিচেরটা হচ্ছে কত আমাদের? এই যে এইটা, অর্থাৎ এই এখানে যেটা সেটা 2.17878787 এর মাথায় কিন্তু আমাদের পৌনঃপুনিক। তো আমরা বিয়োগ করার ক্ষেত্রেও সেই আগের মতো ফর্মুলাটাকে ইউজ করব। আমরা এটাকে আলাদা করে চিন্তা করি, সেটা হচ্ছে বিয়োগ করলে এখানে দেখো আমরা যদি চিন্তা করতাম 2টা অঙ্ক বেশি নিতাম তাহলে কি এখানে অবশ্যই আমাদের এই 7 9 কিন্তু আবার আসতো, তাহলে 7 9টা লিখে নিলাম। আর এখানে কত আসতো? 8 7 আসতো, 8 7। এইবার নরমাল নিয়মে যে বিয়োগটা করে সেভাবে বিয়োগ করলে হয়ে যাবে। 7 আছে কত? 7 আছে কত? 9 হবে 2, হাতে 1 থাকে না, 8 আছে কত? 17 হবে 9, হাতে থাকে 1, সেই 1 আর সাথে সাথে যোগ করে 8, 8 আছে কত? 8 হবে 0, অর্থাৎ এই 0 এখানে কিন্তু পৌনঃপুনিকের জায়গায় কিন্তু পৌনঃপুনিক হয়ে যাবে। এবার হাতে থাকে 1 না, এই 8 আছে কত? 9 হবে 1, আচ্ছা হাতে থাকে 1 না, 7 আছে কত? 7 হবে 0, হাতে 1 থাকে না, 8 আছে কত? 8 হবে 0, হাতে 1 থাকে না, দেখো 7 আছে কত? 9 হবে 2, হাতে 1 থাকে না, দেখো 8 আছে কত? 17 হবে 9, কিন্তু এর মাথায় ওই যে পৌনঃপুনিক জন্য পৌনঃপুনিক। হাতে থাকে 1, এই 8 আছে কত? 9 হবে জাস্ট 1, তারপরে 1 আছে কত? 8 হবে 7, এই দশমিকের জায়গায় দশমিক, 2 আছে কত? 5 হবে 3। তাহলে আমরা অ্যান্সার লেখার সময় লিখবো কত? আমরা লিখবো হচ্ছে এই যে 3.71920010, এখান থেকে শুরু করে আমাদের এখান পর্যন্ত। তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের বিয়োগ ফলের যে মানটা সেটা। খুব সহজে কিন্তু আমরা বিয়োগটাও কিন্তু করে ফেলতে পারলাম। তো এই ছিল আমাদের দশমিক, সদৃশ দশমিক এবং অসদৃশ দশমিক আবৃত ভগ্নাংশ, এবং সেগুলোকে কিভাবে সদৃশ করা যায় এবং সেগুলোর সাহায্যে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি সেই জিনিসটা কিন্তু আমরা শিখে ফেললাম। আশা করি তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবা। কোথাও যদি আটকে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তো আমরা এইবার আর ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি এইখানটাতেই, সেটা হচ্ছে আমরা কিভাবে এরকম আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করতে পারি সেই জিনিসটা। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2টা আবৃত ভগ্নাংশ নিয়ে আমরা ধরো সাপোজ লিখলাম যে 13.5
0.23 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 0.156 এদের মাথায় পৌনঃপুনিক, এই দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করতে বলছে। তা গুণ করার জন্য আমরা যে কাজটা করবো, সব থেকে সহজ ওয়ে যেটা ছিল সেটাকে ক্যালকুলেট করব। এই আবৃতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে শিখছি কিভাবে, দেখো 1 3 2 3 বিয়োগ কি, এই পৌনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা আছে 1 3 2 1 3 2 ভাগ কত, পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, একটার মাথায়, অর্থাৎ একটা নয়, এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা, অর্থাৎ একটা শূন্য গুণ। এটাকে করলে কি হবে, পৌনঃপুনিক দশমিক বাদে যা আছে তাই লিখে দেবো 1 5 6 বিয়োগ পৌনঃপুনিক বাদে কতগুলো আছে, এখানে শুধু 1 আছে, অর্থাৎ 1 বিয়োগ যাবে। আর এখানে পৌনঃপুনিক আছে কয়টাতে, দুইটাতে, অর্থাৎ দুইটা নয়, আর পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা, অর্থাৎ একটা শূন্য। তাহলে আমরা যে কাজটা করবো, এখানে বিয়োগ করবো আগে, 2 আছে কত হলে 3 হবে 1, আর হচ্ছে 3 আছে কত হবে, কত হলে 12 হবে 9, হাতে থাকে 1, 2 আছে কত হলে 3 হবে 1, আর এখানে হচ্ছে আমাদের একটা 1 ভাগ 9 0, আর এটা হচ্ছে কত 1 5 5 ভাগ 9 9 0। তো এখানে যে কাটাকাটি করা যায় সেটা করবা, আর নর্মাল ওয়েতে একদম গুণ ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লাস্টে গিয়ে অ্যান্সার। তো এখন অ্যান্সার করার সময় এটা জিনিস খেয়াল রাখবো, আমরা ক্যালকুলেটরে দেখবো যদি এরকম আসে, ক্যালকুলেটর ধরো সাপোজ এরকম মান আসছে, ধরো মান আসছে 0.3272 এরকম দেওয়া আছে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে 0.3272, এই জিনিসটা বারবার রিপিট করতেছে, অর্থাৎ এটা হচ্ছে পৌনঃপুনিক। যদি এরকম ভাবে ক্যালকুলেটর আসে তাহলে কিন্তু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু পৌনঃপুনিকে অ্যান্সারটা লেখাটা বেটার, অর্থাৎ আমরা কিন্তু এইভাবে লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই ছিল আমাদের গুণের সিস্টেমটা। এখন ভাগের সিস্টেমটা কি, ভাগের সিস্টেমটা একদম সহজ, একদম একই রকম। সেটা কিরকম ভাবে আমরা দেখি, মনে করো সাপোজ ভাগ করতে বলছে ধরো যে 10.2, এইটাকে ভাগ করতে বলছে আমাদের 3.15 এইটাকে দ্বারা। তো আমরা কি করবো, সে আগের মতো এটাকে 102 বিয়োগ পৌনঃপুনিক বাদে আছে কত 10, অর্থাৎ 10 বিয়োগ করে দেবো, ভাগ পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, একটা মাথায়, একটা নয়, পৌনঃপুনিক বাদে কোনো দশমিক পরে কোনো সংখ্যা আছে নাই, অর্থাৎ এটাই শেষ। আবার দেখো এখানে ভাগ আছে, ভাগে দিয়ে আমরা আপাতত এখানে লিখবো কত 3 1 5 বিয়োগ পৌনঃপুনিক বাদে আছে কে, শুধু 3, ভাগ এখানে পৌনঃপুনিক সহ আছে কয়টা, দুইটা নয়। আচ্ছা, এরপরে আমরা যদি বিয়োগ করি এখানে, তাহলে আমাদের থাকবে এটা হচ্ছে 92 ভাগ 9, আর আমরা জানি কোনো জায়গায় যদি ভাগ থাকে সেটাকে গুণ করলে জাস্ট উল্টায় যায়, অর্থাৎ 9 9 উপরে চলে যাবে, আর এটাকে 3 আছে কত হলে 5 হবে 2, আর 3 1। তো এখন নর্মাল ক্যালকুলেশন করলে যেটা হয় সেইভাবে ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা কিন্তু আমাদের উত্তর। তো এইভাবে হচ্ছে ভাগ থাকলে জাস্ট একদম নর্মাল নিয়মে ক্যালকুলেশন করে লাস্টে গিয়ে গুণ দিয়ে উল্টায় দিয়ে গুণ ভাগ করে কাটাকুটি করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তা আশা করি তোমরা এই যে লেকচারটা, এই লেকচারটাতে শিখছো কিভাবে অসদৃশ ভগ্নাংশ চিনতে হয় এবং অসদৃশকে কিভাবে সদৃশ করা যায়। তারপরে আমরা সদৃশ করার পরে সেগুলোকে কিভাবে যোগ করতে পারি, আমরা যোগ বিয়োগ এগুলো শিখছি, এবং কিভাবে গুণ ভাগ করতে পারি সে সবকিছুই কিন্তু তোমরা এই একটা ভিডিওতে শিখে ফেলছো। তো এর পরের লেকচারে আমরা শিখবো কিভাবে একটা অমূলদ সংখ্যার মানগুলো বের করা যায়। আমরা √2 অমূলদ সংখ্যা এবং √2 কে ক্যালকুলেশন করলে কি মান আসে সেই মানটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো, বা √13 একটা অমূলদ সংখ্যা, সেই √13 কে রুট করলে ঠিক কত মান আসে সেই মানটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।